আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়াবুত সুলতান সেলিম খানের রাজত্বের 20তম দিনে তার পিতা সাবেক সুলতান দ্বিতীয় বাইজিদ নতুন সুলতান সেলিম খানের কাছে ডিমে থুকায় যাওয়ার অনুমতি চান, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সৈন্য এবং জনগণ দুই সারিতে দাঁড়িয়ে দ্বিতীয় বাইজিদকে বিদায় জানাতে এগিয়ে আসে। এ সময় সুলতান সেলিম খানও পিতা বাইজিদ খানকে বিদায় জানাতে ইস্তাম্বুলের প্রধান ফটকে আসেন। সুলতান সেলিম খান প্রথমে বাইজিদ খানকে অনুমতি দিতে অস্বীকার করেন, কিন্তু বাইজিদ খানের পীড়াপিড়িতে বাধ্য হয়েই অনুমতি দেন সুলতান সেলিম খান। এ সময় পিতা বাইজিদ খানের কাছে দোয়া চান সেলিম খান। বাইজিদ খানও দুই হাত আসমানের দিকে তুলে উচ্চ স্বরে বলেন, হে রাব্বি, আপনি আমার সেলিমকে সাম্রাজ্যে সফল করো। দোয়ার পর সুলতান সেলিম খান পিতা বাইজিদ খানের হাতে চুম্বন করে বিদায় জানান। ডিমে তুকায় পৌঁছানোর পূর্বেই এদেনের দক্ষিণ পূর্বে হাফসা শহরের আবলা নামক গ্রামে অসুস্থ হয়ে মারা যান সুলতান ফাতিহ মেহমেদের পুত্র সুলতান দ্বিতীয় বাইজিদ। গুজব ছড়িয়ে পড়ে বাইজিদ খানকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে এবং এই বিষ দিয়েছে তারই ছেলে সুলতান সেলিম খান। তবে এই অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মূলত এই অভিযোগগুলো ইয়াবুত সুলতান সেলিম খানের বিরোধীদের দেয়া অপবাদ মাত্র, কেননা বাইজিদ খান মারা যাওয়ার পর তার লাশ ইস্তাম্বুলে আনা হয়েছিল এবং এখানেই তাকে শেষ গোসল দেওয়া হয়। গোসলের সময় বাইজিদ খানের শরীরে বিষক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া সেলিম খান ইতিমধ্যে ওসমানীয় সাম্রাজ্যের সুলতান হয়েছেন এবং বাইজিদ খানের শারীরিক অবস্থা এমন কোনো পর্যায়ে ছিল না যে সেলিম খানকে হটিয়ে কোনোভাবে পুনরায় সুলতান হতে পারবেন। তাছাড়া উল্লেখযোগ্য কোনো ইতিহাসবিদও কখনোই বলেনি সুলতান সেলিম খান তার পিতা বাইজিদ খান হত্যার সাথে জড়িত, বরং এর সম্পূর্ণটাই সুলতান সেলিম খানের বিরুদ্ধে দেয়া অপবাদ। সুলতান সেলিম খান সিংহাসনে বসার পর পিতা বাইজিদ খান সামরিক বাহিনী এবং জনগণের ইচ্ছার কারণে সেলিম খান তার বড় ভাই শাহজাদা কুরকুতকে মানিসার গভর্নর এবং অন্য ভাই শাহজাদা আহমেদকে আমাসিয়ার গভর্নর হিসেবে নিযুক্ত করেন। দুই ভাই এবং ভাতিজা সহ মোট 9 জন শাহজাদা ছিল। অতএব এখন কে কোথায় কখন বিদ্রোহ করবে এর কোনো নিশ্চয়তা ছিল না। সুলতান বাইজিদ খানের শাসনামলে শুরু হওয়া শাহজাদাদের সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে। সুলতান সেলিম খান যেমনটা ধারণা করেছিলেন, আমাসিয়ার গভর্নর শাহজাদা আহমেদ বিদ্রোহের ঘোষণা দেন। তিনি ইস্তাম্বুলে চিঠি পাঠিয়ে সেলিম খানকে বলেন, রোমেলিয়া তোমার আর আনাতোলিয়া আমার। শাহজাদা আহমেদ তার পুত্র আলাউদ্দিনকে একটি শক্তিশালী বাহিনী দিয়ে বুরসা শহরের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি শাহজাদা আহমেদ নিজেও আরেকটি বাহিনী নিয়ে গার্মিয়ান অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকেন। শাহজাদা আহমেদ আনাতোলিয়ার সকল বেদেরকে আমন্ত্রণ জানান তার পাশে থাকতে, আর এই আমন্ত্রণে সাড়া দেন কোনিয়ার কারামানুলুরা। তারা সৈন্য সহায়তা পাঠিয়ে শাহজাদা আহমেদকে সুলতান সেলিম খানের বিরুদ্ধে বিদ্রোহ করতে সহযোগিতা করেন। এছাড়া মেন্তাসা ভূমির সৈন্যরাও শাহজাদা আহমেদের প্রতি আনুগত্যের ঘোষণা দেন। এদিকে শাহজাদা আলাউদ্দিন তার বাহিনী নিয়ে বুরসায় পৌঁছান এবং সেখানকার প্রশাসনের প্রধানকে হত্যা করে বুরসা শহর দখল করেন। খবর পেয়ে ইয়াবুত সুলতান সেলিম খান হতভম্ব হয়ে যান। তিনি বুঝতে পারেন কেবলমাত্র শক্তিশালী কোনো পদক্ষেপের মাধ্যমেই ওসমানীয় সাম্রাজ্যের অখণ্ডতা রক্ষা করা সম্ভব। তিনি 70,000 সৈন্যের একটি বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি ওসমানীয় সাম্রাজ্যের সকল জাহাজ বন্দর থেকে বের হওয়া নিষেধ করে দেন, যেন বিদ্রোহীরা কোনোভাবেই পালাতে না পারে। ইস্তাম্বুলের প্রশাসনের দায়িত্বে ছেলে শাহজাদা সুলাইমানকে রেখে বুরসার উদ্দেশ্যে রওনা দেন সুলতান সেলিম খান। পাশাপাশি মালকুচুলু তোরালিবিয়েও জাহাজ নিয়ে বুরসা
রক্ষা করার উদ্দেশ্যে সমুদ্রপথে রওনা দেন। ইয়াবুত সুলতান সেলিম খান বুরসার উদ্দেশ্যে এগিয়ে আসছেন শুনে বুরসার জনগণ সাহস ফিরে পায়। তারা বিদ্রোহী শাহজাদা আলাউদ্দিনের বিরুদ্ধে ময়দানে নেমে আসে। পরিস্থিতি বেগতিক দেখে ভয়ে বুরসা ছেড়ে পালিয়ে যান শাহজাদা আলাউদ্দিন। খবর পেয়ে সুলতান সেলিম খানও পিছু পিছু ধাওয়া করতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত শাহজাদা আলাউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হন। সুলতান সেলিম খান জানতে পারেন বিদ্রোহীদের মাথা শাহজাদা আহমেদ আঙ্কারায় রয়েছে। সেলিম খান তার সেনাবাহিনী নিয়ে আঙ্কারার উদ্দেশ্যেই রওনা দেন। সেলিম খানের আগমনের খবরে শাহজাদা আহমেদও পালিয়ে যান। সুলতান সেলিম খান শাহজাদা আহমেদকে আমাসিয়ার গভর্নর পদ থেকে বহিষ্কার করেন এবং তার পরিবর্তে মোস্তফা বেকে আমাসিয়ার গভর্নর নিযুক্ত করেন। 1512 সালের নভেম্বর মাসে সুলতান সেলিম খান তার সেনাবাহিনী নিয়ে শীত অতিবাহিত করার জন্য বুরসায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। সুলতান সেলিম খান শাহজাদা আহমেদকে ধরার জন্য সাফাবি শাসক শাহ ইসমাইলের কাছে সহযোগিতা চান। শাহ ইসমাইলও 20,000 সৈন্য পাঠিয়ে সুলতান সেলিম খানকে আশ্বাস দেন পাশে থাকার। এদিকে শাহজাদা আহমেদ আমাসিয়ায় যান। আমাসিয়ায় গিয়ে আমাসিয়ার নবনিযুক্ত গভর্নর মোস্তফা বেকে ভয় এবং প্রলোভন দেখালে মোস্তফা বে সুলতান সেলিম খানের সাথে বিশ্বাসঘাতকতা করে শাহজাদা আহমেদের পক্ষে যোগ দেন। এই খবরে অত্যন্ত ক্ষুব্ধ হন সুলতান সেলিম খান। তিনি উজির খুজা মোস্তফা পাশাকে সন্দেহ করা শুরু করেন, কারণ মোস্তফা পাশার কাছে একটি চিঠি পাওয়া যায় যেখানে শাহজাদা আহমেদকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, আমিও তোমাকে সুলতান হিসেবে দেখতে চাই, আল্লাহ যেন এর আগে আমার মৃত্যু না দেয়। বিশ্বাসঘাতকতা স্পষ্ট হলে সুলতান সেলিম খান তার উজির খোজা মোস্তফা পাশাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। তার পরিবর্তে হারসাকজাদা আহমেদ পাশাকে উজির হিসেবে নিযুক্ত করা হয়। সুলতান সেলিম খান অনুধাবন করেন চারদিকেই বিদ্রোহের বীজ বড় গাছে পরিণত হচ্ছে। তিনি সিদ্ধান্ত নেন বিদ্রোহী নামক গাছকে সমূলেই উপড়ে ফেলার। দাদা সুলতান ফাতিহ মেহমেদের মতো সম্ভাব্য বিদ্রোহীদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেন সুলতান সেলিম খান। তিনি আলেমদের কাছে ফতোয়া চান। বেশিরভাগ আলেমরাই নিজামী আলেমের জন্য তাদেরকে হত্যা করা জায়েজ বলে ফতোয়া দেন। ইয়াবুত সুলতান সেলিম খান তার 7 থেকে 21 বছর বয়সী 5 জন ভাতিজাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন। যদিও সাম্রাজ্যের কথা বিবেচনায় মৃত্যুদণ্ডের আদেশ সুলতান সেলিম খান নিজেই দিয়েছেন, কিন্তু যখন পাশের রুমে ভাতিজাদেরকে হত্যা করা হচ্ছিল সুলতান সেলিম খান চোখের পানি ধরে রাখতে পারেননি। 5 জন শাহজাদা মৃত্যুদণ্ডের খবরে চিন্তিত হয়ে পড়েন শাহজাদা কুরকুত। তিনি ভাবলেন এরপর তার পালাই আসছে। তিনি সুলতান সেলিম খানকে চিঠি পাঠিয়ে প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। সুলতান সেলিম খানও তার ভাই শাহজাদা কুরকুতকে অভয় দিয়ে বলেন, তুমি যতদিন বিদ্রোহ না করবে ততদিন পর্যন্ত এই বিষয়ে তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি পূর্ব দিকে অভিযানে ব্যস্ত আছি। সুলতান সেলিম খান শাহজাদা কুরকুতকে বলেছিলেন তার সেনাবাহিনী ভেঙে দিতে, কিন্তু শাহজাদা কুরকুত তা করেননি। উল্টো সুলতান সেলিম খানের কাছে ভূমি দাবি করে বসেন। সুলতান সেলিম খান এতে আশ্চর্য হন। তিনি শাহজাদা আহমেদের বিরুদ্ধে অভিযানে যাওয়ার পূর্বে শাহজাদা কুরকুতের বিষয়ে নিশ্চিন্ত থাকতে চেয়েছিলেন। তিনি শাহজাদা কুরকুতকে পরীক্ষা করেন। সুলতান সেলিম খান তার কয়েকজন পাশাকে গোপনে শাহজাদা কুরকুতের কাছে চিঠি লেখার নির্দেশ দেন। যে চিঠিতে পাশারা সুলতান সেলিম খানের নির্দেশ মতো লিখেন, আমরা সুলতান সেলিম খানের উপর অসন্তুষ্ট। আমরা সকলেই চাই শাহজাদা কুরকুত আপনি সুলতান হন। আমরা আপনাকে সিংহাসনে আরোহণ করতে সহযোগিতা করব। শাহজাদা কুরকুত এই চিঠি পড়ার পর সিদ্ধান্ত নেন তিনি সিংহাসনে আরোহণ করবেন এবং ফিরতি চিঠিতে পাশাদেরকে জানান তিনি সিংহাসনে বসতে ইচ্ছুক এবং প্রস্তুত। শাহজাদা কুরকুতের চিঠি পৌঁছায় সুলতান সেলিম খানের নিকট। সাথে সাথে সুলতান সেলিম খান শাহজাদা কুরকুতের বিরুদ্ধে অভিযানে বের হন। শিকারের অজুহাতে 10,000 সৈন্য নিয়ে
বুরসা থেকে মানিসার উদ্দেশ্যে রওনা দেন সুলতান সেলিম খান। মানিসা এসে তন্ন তন্ন করেও শাহজাদা কুরকুতকে খুঁজে পেতে ব্যর্থ হন সুলতান সেলিম খান, কারণ শাহজাদা কুরকুত আগেই বুঝতে পেরেছিলেন সুলতান সেলিম খান যেই শিকার ধরতে বেরিয়েছেন সেই শিকার তিনি নিজেই। তিনি শহর ছেড়ে দূরে চলে যান। শাহজাদা কুরকুতকে না পেয়ে মানিসা থেকে বুরসায় চলে যান সুলতান সেলিম খান। তবে তিনি তার সৈন্যদেরকে নির্দেশ দিয়েছিলেন শাহজাদা কুরকুতকে যেখানেই পাওয়া যায় সেখানেই বন্দী করতে। অবশেষে ধরা পড়েন শাহজাদা কুরকুত। তেকেবে কাসিম বে শাহজাদা কুরকুতকে গ্রেফতার করে বুরসায় পাঠান। সুলতান সেলিম খানের নির্দেশে সিনান বে শাহজাদা কুরকুতকে বুরসায় পৌঁছানোর পূর্বেই ধনুকের রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। সালের 12ই মার্চ এই ঘটনা ঘটার পর সুলতান সেলিম খান শাহজাদা কুরকুদের জানাজায় শরীক হন এবং খাটিয়া দৌড়ে চোখের অশ্রু ঝরান। এ সময় সুলতান সেলিম খান বলেন, আমি কোনোভাবেই চাইনি তোমাকে হত্যা করতে, কিন্তু তুমি যে পথে গিয়েছ সাম্রাজ্যের কথা বিবেচনা করে আমাকে এটা করতে হয়েছে। এরপর শহরে 3 দিনের শোক ঘোষণা করা হয়। শাহজাদা কুরকুদের কন্যাদের জীবন যাপনের সমস্ত ব্যয় নিজের কাঁধে তুলে নেন সুলতান সেলিম খান। এখন সুলতান সেলিম খানের জন্য একমাত্র হুমকি শাহজাদা আহমেদ। শাহজাদা আহমেদ সাফাবি এবং মামলুকদের কাছে সুলতান সেলিম খানের বিরুদ্ধে বিদ্রোহ করতে সহযোগিতা চান। সুলতান সেলিম খান আবারও কৌশল করলেন। তিনি তার পাশাদেরকে বললেন শাহজাদা কুরকুদের মতো শাহজাদা আহমেদকেও গোপনে একটি চিঠি লিখতে, যেখানে পাশারা লিখেন, রাষ্ট্রের পাশা থেকে সাধারণ সৈন্য পর্যন্ত সবাই সুলতান সেলিম খানের উপর খুবই বিরক্ত। সবাই চায় আপনি শাহজাদা আহমেদ সিংহাসনে আরোহণ করুন। যদি আপনি সুলতান সেলিম খানের বিরুদ্ধে যুদ্ধে জড়ান, পাশা এবং সকল সৈন্যরা যুদ্ধের ময়দানে পক্ষ পরিবর্তন করে সুলতান সেলিম খানের দিক থেকে আপনার দিকে চলে যাবে। এই চিঠি পেয়ে শাহজাদা আহমেদ তার ভাই শাহজাদা কুরকুদের মতো একই ভুল করলেন। তিনি তৎক্ষণাৎ সৈন্যবাহিনী নিয়ে আমাসিয়া থেকে বুরসার উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে তুসা যান এবং এর বেগ মেহমেদ পাশাকে পরাজিত করে তুসা শহর দখল করে নেন। এরপর তুসা থেকে আঙ্কারায় আসেন। শাহজাদা আহমেদ অল্প সময়ের মধ্যেই আঙ্কারাও দখলে নিতে সক্ষম হন, আর এতে তার আত্মবিশ্বাসও পৌঁছায় চরমে। এবার 30,000 সৈন্য নিয়ে আঙ্কারা থেকে এসকিশেহিরে পৌঁছান শাহজাদা আহমেদ। সুলতান সেলিম খান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছিলেন। 4 এপ্রিল শাহজাদা আহমেদের সাথে দেখা করার জন্য বুরসা থেকে রওনা দেন সুলতান সেলিম খান। অতঃপর ইয়েনিশেহিরের সমভূমিতে মুখোমুখি হয় 2 ভাই ও তাদের সেনাবাহিনী। শাহজাদা আহমেদ সুলতান সেলিম খানের বাহিনী থেকে খবরের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু যে আশা নিয়ে তিনি এখানে এসেছেন তার চিঠি ফুটাও পাননি। না কোনো পাশা আর না কোনো সৈন্য, কেউই সেলিম খানের দিক থেকে শাহজাদা আহমেদের দিকে অগ্রসর হননি। শাহজাদা আহমেদ বুঝতে পারেন তিনি ফাঁদে পড়েছেন, আর তাই তিনি কৌশল করলেন। তিনি সুলতান সেলিম খানের কাছে একজন দূত পাঠিয়ে একক যুদ্ধের প্রস্তাব দেন। সুলতান সেলিম খান বুঝতে পারেন শাহজাদা আহমেদ কোনো না কোনো পরিকল্পনা করেছেন, আর তাই একক যুদ্ধের প্রস্তাবকে নাকচ করে দেন। সুলতান সেলিম খান তার সৈন্যদেরকে নির্দেশ দেন শাহজাদা আহমেদের উপর আক্রমণ করতে। সংক্ষিপ্ত যুদ্ধের পর সুলতান সেলিম খানের সৈন্যরা পিছিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পিছু হটতেও শুরু করে। সেলিম খানের বাহিনী পিছু হটেছে দেখে শাহজাদা আহমেদ তার সমস্ত সৈন্যদেরকে নির্দেশ দেন সুলতান সেলিম খানের দিকে অগ্রসর হতে।
এদিকে ক্রিমিয়ান ঘোড়সওয়ার সৈন্যরা ইয়ানিশাহিরের উপত্যকায় অতর্কিত আক্রমণ করার জন্য অপেক্ষা করছিলেন। যখন দেখলেন শাহজাদা আহমেদ তার সব সৈন্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তারাও আড়াল থেকে ময়দানে নেমে আসে। এদিকে বিপরীত দিক থেকেও সুলতান সেলিম খানের আরো একটি বাহিনী ময়দানে নেমে আসে। এবার সুলতান সেলিম খান তার সকল সৈন্যদেরকে একযোগে আক্রমণের নির্দেশ দেন। অল্প সময়ের মধ্যেই শাহজাদা আহমেদের বাহিনীকে চার দিক থেকে ঘিরে ফেলে সেলিম খানের বাহিনী। শাহজাদা আহমেদের সৈন্যরা বুঝতে পারেন এই যুদ্ধে জিতা অসম্ভব, তাই তারা পালাতে শুরু করে। শাহজাদা আহমেদও যুদ্ধ ছেড়ে পালাতে থাকেন। সুলতান সেলিম খান তার সৈন্যদেরকে নির্দেশ দেন শাহজাদা আহমেদকে ধাওয়া করতে। ইজমিরের দিকে পালানোর সময় শাহজাদা আহমেদের ঘোড়া হুচট খেয়ে মাটিতে পড়ে যায়। সেলিম খানের সৈন্যরা মুহূর্তেই শাহজাদা আহমেদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বন্দী করে। বন্দী হওয়ার পর শাহজাদা আহমেদ সুলতান সেলিম খানের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু তার অনুমতি ছিল না। তাকে ঘটনাস্থলেই ধনুকের রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। যখন শাহজাদা আহমেদের প্রাণহীন মরদেহ সুলতান সেলিম খানের সামনে আনা হয়, সুলতান সেলিম খান অত্যন্ত আফসোস করেন এবং বলেন, এই নির্মমতার জন্য তুমি নিজেই দায়ী। আমি কখনোই চাইনি আমার ভাইদেরকে এইভাবে হত্যা করতে, তোমরাই এই পথে এগিয়ে গিয়েছ। অতঃপর বুরসায় তার যোগ্য অনুষ্ঠানের মাধ্যমে সমাহিত করা হয় শাহজাদা আহমেদের লাশ। শাহজাদাদের মৃত্যুদণ্ডে সুলতান সেলিম খান অত্যন্ত ভেঙে পড়েন, কিন্তু সাম্রাজ্যের কথা বিবেচনায় তার এর ব্যতীত করার মতো কিছুই ছিল না। তিনি তার জাতির ভালোর কথা চিন্তা করে আপন ভাইদেরকে হত্যা করার নির্দেশ দেন। আরেকজন রাষ্ট্রপ্রধান হিসেবে এটা ছিল তার কর্তব্য। অল্প সময়ের মধ্যে শাহজাদা আহমেদের দখলকৃত ভূমি আবারও ওসমানীয়দের অধীনে চলে আসে। শাহজাদা আহমেদের 4 ছেলের মধ্যে 2 জন মিশরে আর 2 জন সাফাবি ভূমিতে পালিয়ে গিয়েছিল। এমনকি শাহজাদা মুরাদের পুত্র শাহজাদা মোস্তফা আহলে সুন্নাত ওয়াল জামাত ত্যাগ করে শিয়াবাদ গ্রহণ করেন এবং সাফাবিদের সানজাকবের দায়িত্ব গ্রহণ করেন। আর এইভাবেই ওসমানীয় সাম্রাজ্যের গৃহযুদ্ধের অবসান ঘটে এবং সিংহাসনে সুলতান সেলিম খান অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর এই ভিডিওটি আরো আগেই দেওয়ার উচিত ছিল, কিন্তু রাজনৈতিক বিষয় বুঝতে না পারে অনেকেই একপাক্ষিকভাবে সুলতান সেলিম খানের ব্যাপারে নেতিবাচক ধারণা করতে পারে ভেবে আমরা এই ভিডিওটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমাদের বিগত ভিডিওগুলোতে আপনাদের বেশ কয়েকজনের কমেন্ট পড়ে আমরা এই বিষয়ে ভিডিও দিতে বাধ্য হয়েছি। তবে এই ভিডিওর আগে আমরা ঐতিহাসিক চালদিরানের যুদ্ধ, মার্জদাবিকের যুদ্ধ এবং রিদানিয়ার যুদ্ধ অর্থাৎ ওসমানীদের মিশর বিজয় পর্যন্ত এবং সুলতান সেলিম খানের মৃত্যুর ইতিহাস পর্যন্ত দেখিয়েছি। তো যারা আমাদের সেই ভিডিওগুলো দেখেননি, আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসবেন এবং সোনালী অতীত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। আমাদের পরবর্তী ভিডিও থেকে আমরা আলোচনা করব বিখ্যাত সুলতান দ্য ম্যাগনিফিসেন্ট সুলতান সুলাইমানের ইতিহাস নিয়ে। সুলতান সুলাইমানের ইতিহাস সম্পর্কে আপনাদের কার কার জানার আগ্রহ আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।